সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। গণিতের ক্লাসে আমি মোহাম্মদ এজাহারুল হক মুন্সি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্ণমালা স্কুল তার নিজস্ব গতিতে চলছে এবং ক্লাসগুলো চালু রাখছে। আমরা আশা করব আপনারা বাচ্চাদেরকে সহ এই ক্লাসগুলো উপভোগ করবেন, এটা কাজে লাগবে। দশম শ্রেণীর অনেক পড়াই কিন্তু আমরা নবম শ্রেণীতে পড়ে ফেলছি। এই জন্য ক্লাসগুলোকে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করলে আমরা খুব খুশি হব, যেহেতু আমাদের পরিশ্রমটা সার্থক হবে। তো আমরা আজকে একটা ক্লাস নিয়ে হাজির হচ্ছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতির ক্লাস। এটাতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা বোর্ড পরীক্ষায় বাধ্যতামূলক একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের চ্যাপ্টারটা হচ্ছে 10, অনুশীলনী 10, ত্রিকোণমিতি বিষয়ক একটি অধ্যায়। এবং এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দু একটা সমস্যাও আমরা এখানে হাজির করেছি। এটার সমাধান নিয়ে আজকে আলোচনা হবে। তো তার আগে আমি চ্যাপ্টারটার প্রসঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা ডান পাশে, আমাদের বোর্ডের বাম পাশে দেখো কিছু অবনতি কোণ, উন্নতি কোণ, ঊর্ধ্বরেখা, ভূরেখা, উল্লম্ব তল, এসব কথাগুলো একটু বলে নিচ্ছি, তারপর আমরা ওখানে যাব। যেহেতু এই চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা আজকের ক্লাসে, এই জন্য আমাকে একটু বলতে হচ্ছে। আমরা অবনতি কোণ এবং উন্নতি কোণ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। উন্নতি কোণ আমরা সংজ্ঞা দুটো লিখেই রাখছি। ভূতলের উপরের কোনো বিন্দু, যেমন আমি যদি এটা গাছ বিবেচনা করি বা মিনার বিবেচনা করি, তার উপরের বিন্দু বলতে আমরা যেমন এবি একটা মিনার, এই বিন্দুটাকে আমরা উপরের বিন্দু মনে করি। ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, এটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা, অথবা ভূমিটাকেই আমরা কল্পনা করতে পারি। ভূমির সমান্তরাল রেখা যেমন এইটা একটা রেখার একটা বিন্দু, এই বিন্দুটা এই বিন্দুর সাথে যে কোণটা তৈরি করলো, নিচে ভূমির সাথে যে কোণটা তৈরি করলো, এটাকে বলা হয় উন্নতি কোণ। অর্থাৎ আবার বলছি, ভূতলের উপরের কোনো বিন্দু, ভূতল থেকে উপরে এই বিন্দুটা যেমন এটা গাছ যদি হয়, গাছের মাথা হলে এটা, শীর্ষ এটা, অথবা এটাকে আমরা চূড়াও বলতে পারি। চূড়ার বোতল থেকে এটা উপরে, এই উপরের বিন্দুটা বোতলের সমান্তরাল রেখার সাথে, এটা কিন্তু বোতলের সমান্তরাল রেখা, এটা আমরা বোতলও বলতে পারি। এবং এটা যদি আমি মাটি বিবেচনা করি, তাহলেও কিন্তু এটা মাটির উপরে কোনো একটা বিন্দু সেই মনে করলাম। এই সেই বিন্দুতে যে কোণটা এই বিন্দু তৈরি করলো এই রেখার মাধ্যমে, তাহলে এখানে যে কোণটা আবদ্ধ, এই আবদ্ধ কোণটাকে আমরা বলবো উন্নতি কোণ। যদি আমরা এই চিত্রে নাও যাই, এখন এই বিন্দুটা দেখো, আবার লেখা আছে অবনতি কোণের কথা। বোতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, বোতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, যেমন বোতলটা যদি এটা হয়, তার সমান্তরাল কিন্তু এইটার সমান্তরাল এই রেখাটা নিচের কোনো বিন্দু যদি আমি সি বিন্দু মনে করি, এবং এই বিন্দুর সাথে উপরের বিন্দুর সাথে চূড়ার সাথে, শীর্ষের সাথে উপরের দিকে যে কোণটা তৈরি করলো, সেটাকে আমরা অবনতি কোণ বলি। বলতে গেলে এই কোণটার মানে কিন্তু কোনো পার্থক্য নেই। উন্নতি কোণ যত হয়, অবনতি কোণ ঠিক ততই হয়। তাহলে আমরা উপরের বিন্দুতে এই রেখার তির্যক রেখার সাথে যে কোণটা তৈরি হলো, এটাকে বলি আমরা অবনতি কোণ। আর নিচের ভূরেখার সাথে যে কোণটা এই বিন্দু তৈরি করলো, সেটাকে বলি আমরা উন্নতি কোণ, আর এটাকে বলি আমরা অবনতি কোণ। আমি এ পর্যন্ত থাকবো। এখানে একটা রেখা সবসময়, এই অঙ্কের বেলা আমরা ভূরেখা সবসময় ভূমির সমান্তরাল রেখাকে বলবো, অথবা ভূমির, এই যে আমি যার উপর দাঁড়িয়ে আছি, এটাই ভূরেখা। এটা ভূমিরেখা অথবা ভূরেখা বলতে পারো। এবং এটা হলো ভূমির উপর আরেকটা রেখা, তার মানে দুইটা ভূরেখা এবং ঊর্ধ্বরেখা দুটাকে পরস্পর ছেদ করেছে, একটা আরেকটাকে পরস্পর ছেদ হওয়ার কারণে এখানে একটা তলের সৃষ্টি হয়েছে। এই তলটাকে আমরা বলি উল্লম্ব তল। তাহলে আমরা ভূরেখা, ঊর্ধ্বরেখা, উন্নতি কোণ, অবনতি কোণ সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে গেছি। যদিও আমরা টেনে গিয়ে আমরা এই বিষয়গুলো আবারও বিস্তারিত বলবো, এই জন্য এই মুহূর্তে আমরা এটা লাগবে না, মুছে দিলাম। এখন আমরা এই বিষয়গুলোর প্রেক্ষাপটে আমরা দুইটা সমস্যা দাঁড় করিয়েছি। এই সমস্যা নিয়ে কথা বলব। তার আগে আর একটা কথা বলে নিতে হয়। যেমন আমরা কিছুদিন আগেও একটা ক্লাসে sin 30 ডিগ্রির মান কত, অথবা sin 45 ডিগ্রির মান কত, অথবা sin 60 ডিগ্রির মান কত, আমি এই জন্যই বললাম যে এই মানগুলো দিয়ে আজকে আমরা কাজ করব। এই মান, অথবা 10-এর মান দিয়ে কাজ করব, 10 30 ডিগ্রির মান দিয়ে কাজ করব, 10 45 ডিগ্রির মান দিয়ে হয়তো কাজ করা লাগবে,
tan 60 ডিগ্রির মান, এই মানগুলো বেশি প্রয়োজন হবে আজকের আলোচনার ভিতরে। তাহলে আমরা অন্ততপক্ষে এই মানটা একটু মনে রাখি। sin 30 মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2, tan 30 ডিগ্রির মান কিন্তু 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান শুধু √3। মূলত আমাদের এই ধরনের আলোচনায় উচ্চতা এবং দূরত্ব বিষয়ে অঙ্কগুলো করার ক্ষেত্রে এই মানগুলোর প্রয়োজনটা বেশি হয়, যার কারণে আমি 6টা মান তোমাদের সুবিধার্থে লিখে দিলাম। যারা বিগত ক্লাসগুলো ফলো করেছো, এই মানগুলো কীভাবে বের করতে হয় ত্রিকোণমিতিক ক্লাসে কিন্তু আমি সেগুলো আলোচনা করেছি। হ্যাঁ, আজকে একটু লিখে দিলাম। চলো এই মানগুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের অঙ্কগুলি করতে খুবই সহজ হয়ে যাবে। প্রথমে আমাদের প্রশ্ন নম্বর 10, এটা দিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা শুরু, গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এটা দিয়ে শুরু। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব কত, আমাকে প্রশ্ন করেছে। চলো আমরা এই প্রশ্নটির সমাধানে কি করতে পারি। আমাদের একটা চিত্র বাধ্যতামূলক। এই অঙ্কগুলো যখন আমরা করব বোর্ডের পরীক্ষা, স্কুলের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাগুলোতে একটা চিত্র কিন্তু বাধ্যতামূলক বলা হয়। এখানে চিত্রবিহীন উত্তরে কোনো নাম্বার পাবে না। সে কারণে আমরা এই প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ একটা চিত্র আঁকতেছি। জাস্ট আমরা যদি এটা মনে করি এটাকে মিনার, এটা যদি আমরা এবি দিয়ে নামকরণ করতে পারি। আর আমরা একটা মজার বিষয় হচ্ছে এখানে কখনো মিনারকে হেলানো মিনার মনে করা যাবে না। এটা সবসময়ই খাড়াখাড়িভাবে লম্বালম্বিভাবে থাকা লাগবে, কারণ 90 ডিগ্রি ছাড়া, সমকোণী ত্রিভুজ ছাড়া বিশেষ করে ত্রিকোণমিতি হয় না। যার কারণে আমরা মিনারটাকেও কিন্তু খারাপভাবেই দেখাবো। এবং মিনারের পাদদেশ বলতে সাধারণত নিচের গোড়ালিটাকে বোঝানো হয়, নিচের বিন্দুটাকে বোঝানো হয়, গোড়াটাকে বোঝানো হয়। কিছু দূরে, আমি ধরে নিলাম এতটুকু দূরে, আমরা কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, আমার শীর্ষ কিন্তু এখানে এই বিন্দুটা, আর আমরা এই বিন্দুটাকে যত দূরে নেব তত কোণটা ছোট হয়ে যাবে, যত কাছে রাখবো কোণ আঁকবো উন্নতি কোণ বড় হবে, যত দূরে যাব তত ছোট হবে। তাহলে আমি দূরে নিলাম এবং দেখালাম আনুমানিকভাবে কোণটাকে আমরা 30 ডিগ্রি ধরে নিলাম। যদি আমি পরীক্ষায় কম্পাস ব্যবহার করে অথবা কাটা কম্পাসের সাহায্যে আমরা মানটা নিয়ে নিই, 30 ডিগ্রি বোঝাইতে চাই, সেটা ভালো। কিন্তু যদি এটা একেবারে আনুমানিকও হয়, কাছাকাছি হয়, তাহলেও কিন্তু আমরা মেনে নিচ্ছি, আমরা নাম্বার দিতে পারবো। তাহলে আমরা ধরে নিলাম সি বিন্দুতে। তারা বলেছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, আমি স্থানটাকে সি বিন্দু মনে করলাম, শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ কিন্তু এই বিন্দুটা, এই বিন্দু থেকে এই বিন্দুকে যদি আমি যোগ করে দিই তাহলে ভূমির সাথে একটা কোণ তৈরি হয়ে গেল, এটাকে বলা হবে 30 ডিগ্রি। আর মিনারটির উচ্চতার কথা কিন্তু এখানে বলা আছে, মিনারটির উচ্চতা দেওয়া আছে 26 মিটার, 26 মিটার দেওয়া আছে মিনার উচ্চতা, এটা উল্লেখ আছে। হ্যাঁ, আর তারা বলেছে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব কত, অর্থাৎ যেখানে উন্নতি কোণ 30 ডিগ্রি তৈরি করলো স্থানটার দূরত্ব কত। আমি দূরত্বটা জানি না, আমরা ধরে নিলাম এটা 1 মিটার। এই দূরত্বটা আমরা ধরে নিলাম 1 মিটার, অথবা না ধরলেও বিসিটাই তো দূরত্ব, আমি বিসির মান বের করলেও হয়তো, আর এই মুহূর্তে এক্সের মান বের করলেও কিন্তু হয়ে যাবে। তাহলে আজকের চিত্রটা হবে ঠিক এরকম, এই প্রশ্নের আলোকে যে চিত্রটা আঁকা লাগবে সেই চিত্রটা হবে এরকম। আমি বিসির মানটা আজকে বের করব। তো এইসব মান বের করতে গেলে মূলত আমাদের মূল ত্রিকোণমিতি যেখান থেকে শুরু আর কি, সেখানে আবার ফিরে যেতে হয়। যেমন আমরা এইরকম একটা চিত্র দিয়ে কিন্তু সাইন, কস, টেন, সেক, কোসেক, কট এগুলো বের করে আসছিলাম এবং সেগুলো আলোচনাও হয়েছিল। তারপরে একটু আলোচনার কিছুটা অংশ আমি একটু বলতে চাই। যেমন এই মুহূর্তে 30 ডিগ্রি কোণের প্রেক্ষাপটে যদি আমি এই চিত্রের মধ্যে লম্ব চিন্তা করতে চাই, তাহলে অবশ্যই কোণের উল্টা দিকের বাহুটাকে লম্ব বলতে হবে। যেমন এবি বাহুটা এই মুহূর্তে লম্ব, যেখানে যেই কোণটা নিয়ে আলোচনা করব, যে সূক্ষ্মকোণটা নিয়ে কথা বলবো, সূক্ষ্মকোণটা যদি সি বিন্দুতে হয় তার বিপরীত দিকের বাহুটা হচ্ছে এবি এবং এটাকে লম্ব বলতে হবে। কিন্তু যদি এই কোণটা এখানে না হয়ে যদি এখানে আমরা দেখাতাম, এটাও কিন্তু সূক্ষ্মকোণ হইতো, লম্ব, এটা কিন্তু 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ। এই কোণ ছাড়া আর এখানে যে কোণগুলো থাকবে এটাকে আমি 60 ডিগ্রি ধরে নিলাম। যদি আমাকে 60 ডিগ্রি কোণ দিয়া ত্রিকোণমিতিক কোণ অনুপাত বের করতে বলা হতো, তাহলে আমি অবশ্যই এই কোণের উল্টা দিকের এই বাহুটাকে লম্ব বলতাম। আর যদি এখানে 30 ডিগ্রি দেওয়া হতো এবং 30 ডিগ্রি দিয়ে কোনো ত্রিকোণমিতিক মান বের করতে বলা হতো, তাহলে আমি অবশ্যই এটার উল্টা দিকের এই বাহুটাকে লম্ব বলতাম। এটা যেহেতু ভূমি, এটা এই কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব। আবার যদি এখানে কোণ দিয়ে 30 ডিগ্রি বলতাম, তাহলে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব হইতো।
তাই এটা খুব মজার বিষয়, দুইটা কোণ কিন্তু একসাথে দেওয়া থাকবে না। আমি যেই কোণের প্রেক্ষাপটে কাজ করব সেই কোণটা যেদিকে থাকবে তার উল্টা দিকের বাহু সবসময় লম্ব, এই নিচেরটা অলওয়েজ ভূমি, আর এটা তো বাধ্যতামূলকভাবেই অতিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণের উল্টা দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব। এছাড়া এই সমকোণী ত্রিভুজে আরেকটা বাহু কিন্তু আমরা বলি নাই, সেটা আলটিমেটলি এটা ভূমি হয়ে যাবে। তাহলে এই কথাটা যদি কনফার্ম করতে পারি আমরা, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করা খুবই সহজ। আমরা দেখবে এই যে আমি এখানে লিখেই রাখছি 11 নম্বরের সেম হচ্ছে 10, 10-এর সেম হচ্ছে 11। তাহলে একটা করলে তোমরা আরেকটা বাসায় করতে পারবে। তাহলে আমি কিন্তু এই চিত্রটা কি হবে সেটা অলরেডি বলে ফেলেছি, চিত্রটা এঁকেও ফেলেছি এবং সেটা বলছি। এখন আমরা খাতায় লিখব কি, অবশ্যই খাতায়ও লিখতে হবে। এই ব্যাখ্যাটার জন্য 2 নাম্বার, অঙ্কটা করার জন্য 2 নাম্বার। এই হলো অঙ্কের বিষয়, চিত্র সহ ব্যাখ্যা 2 নাম্বার, আর অঙ্কটা মিলিয়ে দেওয়ার জন্য, ফলটা এনে দেওয়ার জন্য যেটা হবে সেটা হবে 2 নাম্বার। তাহলে আমি যা লিখলাম তা এখন যা মানে এখানে আঁকলাম বা যা বললাম তা এখন লিখতেছি। মনে করি মিনারের পাদদেশটি, মিনারটির উচ্চতা ইকুয়াল টু মিনারটির উচ্চতা, এটি মুহূর্তে আমাদের চিত্র অনুযায়ী এবি ইকুয়াল টু 26 মিটার কিন্তু দেওয়া আছে। আমি এবি দিয়ে মিনারটাকে ধরে নিলাম, এই জন্য আমরা লিখলাম মনে করি মিনারটির উচ্চতা এবি ইকুয়াল 26 মিটার এবং মিনারের পাদদেশ বলতে মিনারের গোড়া লিখে বোঝায়। পাদদেশ বি থেকে বিসি ইকুয়াল টু x মিটার দূরে সি বিন্দুতে তারা বলেছে শীর্ষের উন্নতি কোণ, না শীর্ষের, মিনারের শীর্ষবিন্দুটা কিন্তু আবার এই মিনারের শীর্ষ, যদি কেউ ব্র্যাকেটে এই লিখি, মিনারের শীর্ষের উন্নতি কোণ নাম হচ্ছে এসিবি। কোণটা লিখে দিলাম আমরা কি, এসিবি কোণ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই মুহূর্তে ব্যাখ্যায় আমাদের আর কিছু কথা লিখতে হবে না, চিত্র প্লাস এই ব্যাখ্যার জন্য কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। আবার বলছি, মনে করি মিনারটির উচ্চতা এবি ইকুয়াল টু 26 মিটার, যেটা প্রশ্নে দেওয়া ছিল। মিনারের পাদদেশ হচ্ছে বি বিন্দুটা, এই বি বিন্দু থেকে বিসি ইকুয়াল টু x মিটার দূরে, এই যে এখান থেকে এতটুকু পিছনে দূরে আসা সি বিন্দুতে মিনারের শীর্ষ বলতে কিন্তু এই বিন্দুটাকে বোঝানো হচ্ছে। উন্নতি কোণের মান হচ্ছে এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হবে ব্যাখ্যা, মানে এটা হবে শুধু চিত্রের ব্যাখ্যাটা। এখন আমাকে মূল উত্তর বের করতে গেলে কি করতে হবে, এই চিত্র অনুযায়ী আমরা লিখব অঙ্কিত চিত্রে বা উল্লিখিত ত্রিভুজও লিখতে পারি। ত্রিভুজ এ বি সি থেকে পাই, উল্লিখিত ত্রিভুজ এ বি সি থেকে পাই। কি পাই আমরা এই মুহূর্তে, কোন অনুপাতটা ব্যবহার করব, সাইড ব্যবহার করব না কজ ব্যবহার করব না টেন ব্যবহার করব। আমার প্রয়োজন, আমি একটু আগে বলে নিয়েছি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর নিচের এটা হচ্ছে ভূমি, আর এই কোণটা আমি বোঝানোর জন্য বলছিলাম। আর এটা অবশ্যই অতিভুজ। কোন দুটি বাহুকে ব্যবহার করলে, কোন অনুপাতটা ব্যবহার করলে অজানা রাশির মধ্যে একটা দেয়া থাকলো আরটা দেয়া নাই। তাহলে আমি দেখলাম লম্ব এবং ভূমিকে যদি আমরা ব্যবহার করি, একটা লম্বের মান দেওয়া আছে 26, অর্থাৎ যেটা মিনারটির উচ্চতা হচ্ছে লম্ব হিসাবে বিবেচনা করা হচ্ছে, আর যে দূরত্বটাকে মিনারের পাদদেশ বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা আমাকে বের করতে বলা হয়েছে, তাহলে আমি এটা এবং এটা যদি ব্যবহার করি, একটা জানা আরটা অজানা, এই অজানা রাশিটা এখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু এমন সূত্র যদি ব্যবহার করি, যেমন এইটা এবং এইটা,
হ্যাঁ, যদি কখনো এটা বের করতে বলা হতো যে সি বিন্দু থেকে মিনারটি শীর্ষের দূরত্ব কত, তাহলে কিন্তু আমি তখন এটা আর এটা ব্যবহার করতাম, অর্থাৎ অতিভুজ এবং লম্ব ব্যবহার করতাম। অতিভুজ এবং লম্ব দিয়ে কিন্তু আমরা সাইন পাই। আমরা এই কথায় এটা কথা পেছন থেকে একটা কথা চলে আসতেছে। আমরা কিন্তু এক সময় লিখছিলাম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অবশ্যই মনে পড়ার কথা, লম্ব বাই অতিভুজের কথা কিন্তু আমাদের মনে আছে। আর কস থিটার কথায় আমরা লিখেছিলাম ভূমি বাই অতিভুজ। একদম প্রাথমিক আলোচনায় প্রথম চ্যাপ্টারে কিন্তু এগুলো লাগে, কস ভূমি বাই অতিভুজ। আর টেনের বেলায় কিন্তু আমরা বলেছিলাম, অবশ্যই মনে থাকার কথা, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ত্রিকোণমিতির জন্য। এবং লম্ব বাই ভূমি আমরা কিন্তু এই তিনটা কথা মনে রাখার সুবিধার্থে আরেকটা নতুন বাড়তি একটা জিনিস বলেছিলাম, মনে আছে কিনা জানি না তোমাদের। সেটা ছিল এরকম: সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। অর্থাৎ সাগর দিয়ে আমাকে সাইনটাকে স্মরণ করে দিয়েছে, কিন্তু সাইন লিখতে আসে না। আর সাগরের লবণ দিয়া লম্বকে স্মরণ করিয়ে দেয় আমাকে, লম্ব এই ত্রিভুজের লম্ব। আর অনেক দিয়ে অতিভুজকে স্মরণ করিয়ে দেয়, তার মানে লম্ব বাই অতিভুজ। তারপরে এটা হচ্ছে কবরে ভূত অনেক, কবর দিয়ে আমাকে কসের কথাটা মনে করিয়ে দেয়, কস অনুপাতটাকে মনে করিয়ে দেয়। আর ভূত অনেক দিয়ে ভূত শব্দ লিখতে, যেমন ভূমির শব্দের আগে যেমন ভূ আছে, ভূতের আগে কিন্তু কী আছে, ভূ আছে। তাহলে এই জন্য ভূত অনেক দিয়ে আমরা মনে করব ভূমি এবং অতিভুজের কথা। আর টেরা লম্বা ভূত দিয়ে আমরা, টেরা দিয়া সাধারণত টেনকে মনে করিয়ে দেবে, লম্বা অর্থে এখানে লম্ব হবে, আর ভূত অর্থে এখানে ভূমি হবে। এই তিনটা কথা মনে রাখলে কিন্তু এগুলো মনে রাখাও সহজ। এই জন্য আমরা প্রাথমিক ক্লাসে সাধারণত এটা পড়ে থাকি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এটা কিন্তু ব্যবহার হচ্ছে আমাদের আজকের অঙ্কের মধ্যে মনে রাখার স্বার্থে। এটা কিন্তু মনে রাখতেই হবে এমন কোনো কথা নাই। কেউ যদি এইভাবে মনে রাখতে পারো সাইন থিটা লম্ব অতিভুজ, কস থিটা ভূমি অতিভুজ, ট্যান থিটা লম্ব ভূমি, সেটা আরও ভালো। স্টুডেন্ট, আমাদের অঙ্কের বাকি অংশটা আমরা নিচে লিখতেছি। তাহলে আমি দেখলাম এই মুহূর্তে আমাদের দরকার হবে কোনটার, লম্ব আর ভূমির দরকার হবে। তাহলে আমরা 10 নিয়ে আসবো। আমি লিখছি ত্রিভুজ এবিসি থেকে পাই টেন 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই মুহূর্তে লম্বের মান হচ্ছে এবি ত্রিভুজে, আর ভূমির মান হচ্ছে বিসি। তাহলে টেন 30-র মান কিন্তু আমরা জানি 1/√3, আর এবির মান কিন্তু আমাদের জানা আছে 26, আর বিসির মান কিন্তু ধরে নিয়েছিলাম এক্স। তাহলে কী দাঁড়াবে, এক্স ইকুয়াল টু 26 ইন্টু 26√3। এটুকু লিখলে কিন্তু আমরা পূর্ণ নম্বরই দেব। কিন্তু কেউ যদি আরেকটু বিশ্লেষণ করতে চায়, সে লিখতে পারবে 26 ইন্টু √3 মানটা ক্যালকুলেটর চাপ দিলেই কিন্তু আসবে। আবার কেউ যদি মনে রাখতে চাও, তাহলে 1.7320500808 এই মানটা আসবে। এবং শেষ না, আরও কিছু মান কিন্তু আছে, মানে এটা কিন্তু অমূলদ সংখ্যা, লক্ষ লক্ষ সংখ্যা আসবে পেছনে, এটা কখনো শেষ হবে না। এটাকে অমূলদ সংখ্যা বলা হয়, ইরেশনাল নাম্বার বলা হয়। এখন 26 দিয়ে এটাকে গুণ করতে গিয়া যে ফলটা আসবে সেটাই হবে এক্সের মান। আর এক্সের মান মানেই হচ্ছে আজকের টার্গেট দূরত্বটা বের হয়ে গেল। ওই স্থানটির দূরত্ব কত, মানে এই বি থেকে সি পর্যন্ত দূরত্বটা এখানে গুণফলটাতে আসলো। আমি গুণটা করলাম না, আমি আশা করব তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটা করে নেবে। এবং সবগুলো সংখ্যা যদি লেখো কোনো আপত্তি নাই। আর যদি মনে করো না আমি দশমিক বিন্দুর পর 3টা ঘর নেব, তাহলে তুমি 3 ঘর দিয়েও রেজাল্টটা লিখতে পারো। আমি গুণটা করলাম না, তোমরা বাসায় করে নিবা। স্টুডেন্ট, তাহলে আমাদের একটি অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটির সেম হচ্ছে 10 অঙ্কটা। আমি 10 হচ্ছে 11-র সেম, 11 হচ্ছে 10-এর সেম, এই জন্য আমি লিখে দিয়েছি 11 নম্বরটা সেম এজ 10। আশা করি তোমরা এটাকে ব্যবহার করবে, এটার চরিত্র দিয়া কিন্তু ওইটাকে তুমি করতে পারবে। আমরা চলে যাব একটু, একটা ড্রপ দিয়ে চলে গেলাম 18 নম্বর, আরে 12 নম্বর। এটা দিয়ে আশা করি ক্লাস শেষ হবে। চলো 12 নম্বরেরটাও কিন্তু খুব সহজ একটি অঙ্ক। এটা হচ্ছে একটি 18 মিটার দীর্ঘ একটি মই। আমরা একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে আছে। আমরা ধরে নিলাম এটা দেওয়ালটা, আর দেওয়ালের ছাদটা ধরলাম উপরেই তো ছাদ থাকে, ছাদের এই বিন্দুটার নাম এ দিলাম, দেওয়ালটার নাম আমি এবি দিলাম, আর মইটা দিলাম আমরা এই জায়গায়, এবং মইটা দিলাম আমরা এখানে। এটাকে আমরা মই হিসেবে বিবেচনা করি। মইয়ের উচ্চতা কিন্তু দেওয়া আছে,
কত মিটার? 18 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মই আছে। এই উচ্চতা হলো 18 মিটার মইটার। আর এখান থেকে এই যে দেয়ালের ভূমি কী বলছে, 18 মিটার দীর্ঘ একটি মই, ভূমির সাথে আমরা ভূমির সিবিন্দুকে মনে করলাম, উৎপন্ন কোণের পরিমাণটা আমি বলবো 45 ডিগ্রি দেওয়া আছে। দেওয়ালের ছাদ স্পর্শ করে আছে, এই যে মইটা, এসি মইটা এই বিন্দুতে ছাদটাকে টাচ করে আছে। দেওয়ালটির উচ্চতা কত? তাহলে এখানে বের করতে হচ্ছে এই জায়গাটা, এই যে উচ্চতা, দ্যাট ইজ আমি জানি না উচ্চতাটা, আমি ধরে নিলাম এইচ। আমি ধরে নিলাম আজকে দেওয়ালটার উচ্চতা হচ্ছে এইচ মিটার। তাহলে এই অঙ্কটার বেলায় একটু ভিন্নতা আসছে। আগে যেমন আমার এটা জানা ছিল, এটা অজানা ছিল, আমি অজানাটা বের করেছিলাম, কিন্তু এবার এটা জানা নাই কিন্তু এটা জানা আছে। এই মুহূর্তে এটাকে আমরা কিন্তু অতিভুজই বলছি। তাহলে অতিভুজ আর লম্বের ব্যবহারে আমরা কি পাবো? কারণ এটা অজানা আর এটা জানা, তাহলে এই দুটা দিয়ে আমি কাজ করতে পারি। আবার যদি কখনো এরকম নিচের দূরত্বটা চাইতো, তাহলে আমি কিন্তু ভূমি ব্যবহার করতাম, ভূমির সাথে লম্ব ব্যবহার করতাম আর অতিভুজ ব্যবহার করতাম। তাহলে এবার আমরা কি করব? এবারের বক্তব্যটা লিখবো আমরা, মনে করি দেওয়ালটির উচ্চতা AB = H মিটার, দেওয়ালটির উচ্চতা AB = H মিটার। হ্যাঁ, তারপর লিখব এবং মইটির উচ্চতা, মইটির দৈর্ঘ্য AC = হচ্ছে 18 মিটার। এটা কিন্তু দেওয়া আছে, মইটির দৈর্ঘ্য AC = 18 মিটার। আর বলেছে ভূমির সাথে উৎপন্ন কোণ নাম তার ACB এবার দেওয়া আছে 45 ডিগ্রি। আমাকে বের করতে বলা হয়েছে এই উচ্চতাটা কত। যেহেতু আমরা ধরে নিয়েছি, মনে করি দেওয়ালটা কি লিখলাম আমি, একটু ভুল হয়েছে আমার এখানে, এটা একটু মুছে ফেলতেছি। দেওয়ালটির উচ্চতা AB = আমরা জানি না, এটা আমরা H মিটার লিখব। মনে করি দেওয়ালটির উচ্চতা AB = H মিটার, ভূমির সাথে উৎপন্ন কোণ AC = 45 ডিগ্রি এবং মইটির দৈর্ঘ্য AC = 18 মিটার। এটা হবে কথাটা, মইটির দৈর্ঘ্য AC = 18 মিটার। তাহলে এই মুহূর্তে এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। অতিভুজ এবং লম্বকে ব্যবহার করে আমরা কোন অ্যাঙ্গেলটা পাই, কোন অনুপাতটা পাই। তাই এবার লিখব ত্রিভুজ ABC থেকে পাই, কি পাই আমরা? লম্ব এবং অতিভুজ ব্যবহার করব। সাইন লিখব আমরা, লম্ব অতিভুজ দিয়ে সাইন আসে। সাইন 45 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ লম্ব হচ্ছে AB আর অতিভুজের মানটা হচ্ছে AC। এখন আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1/√2। এই মান সম্পর্কে আমরা আগেই জানা থাকতে হবে এবং এটা চ্যাপ্টার নাম্বার 9.2 থেকে, এবং আমরা এগুলো আলোচনা করেছি। এবির মান হচ্ছে এই মুহূর্তে H আর এসির মান হচ্ছে 18 বা 18। অতএব √2H = হবে 18। আমার প্রয়োজনটা হচ্ছে কার? H এর প্রয়োজন। H = হবে 18/√2 হবে। এটাকে উত্তর লিখলে আমরা নাম্বার আংশিক পাবো, পুরো নাম্বার দেওয়া হবে না, যেহেতু এই সংখ্যাটা মূলত কি আসছে, সবসময় নিচে মূল চিহ্ন আমরা পরিহার করব। মূল চিহ্ন মানে রুট চিহ্নটাকে আমরা সরাইতে হবে। উই শ্যাল হ্যাভ টু রিমুভ দিস সাইন। আমরা আরেকটা √2 দিয়ে এটাকে গুণ করতে পারি। কেন গুণ করব? কারণ এই দুইটা √2 গুণে একটা 2 হয়ে যাবে, 2 দিয়ে 18কে ভাগ করা যাবে। H = হবে একটা 2 আর উপর হবে 18 × √2। এবার 9 × 18 9 হবে, তার H এর মান দাঁড়াচ্ছে 9√2। এটা দিলে আমরা কিন্তু নাম্বার দিতে পারবো, পুরো নাম্বারে দেব। তবে আরেকটু বিশ্লেষণে যাওয়াই বেটার। 9 ×
এই যে √2 এর মানটা, একটু আগে যেমন আমরা √3 বলেছিলাম 1.73205008, এখানে আমরা 1.414 পর্যন্তই লিখি, আরও কিছু আছে। তাহলে এই 9 দিয়ে 1.414কে গুণ করলে অবশ্যই ক্যালকুলেটর একটা সংখ্যা দিবে, সেই সংখ্যাটা হচ্ছে এইচ এর মানটা। এই মানটা এখানে বসিয়ে দিলে আজকের টার্গেট প্রশ্নের উত্তর হয়ে গেল, দেওয়ালটির উচ্চতা বেরিয়ে গেল, এবং সেটা হবে যত গুণটা করে নিবে তোমরা। এই গুণটা কিন্তু আমার জন্য তোমাদের বের করা কষ্ট হবে না, আশা করি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এই মুহূর্তে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে এই যে দূরত্বটা বের করতে বলা হয়েছিল সেটা বেরিয়ে গেল। স্টুডেন্ট, তোমরা যদি বুদ্ধিমান হও, এই ধরনের প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ অনেক প্রশ্ন তুমি টেস্ট পেপারে, গাইডে, বিভিন্ন জায়গায় পাইবা, টেস্ট ইয়েতে পাবা। ফলে তুমি এইগুলোর আলোকে কিন্তু আরও কিছু অঙ্ক নিজে করে নিতে পারবে। আমরা আশা করি এই চ্যাপ্টারটি যদিও তোমাদের জন্য নূতন, এটা আমরা দশম শ্রেণীতে পড়াই, কিন্তু দেখলাম আমাদের সিলেবাস যেটা আছে, আমরা আজকে বেশি আলোচনা করলাম না, তোমরা বিরক্ত হয়ে যাবা। এই দুটি অঙ্ক নিয়ে আজকের কাজ শেষ করলাম। তোমরা যদি এই যে মানগুলি মনে রাখতে পারো, sin60 মান কত, sin45 কত, tan45 কত, তাহলে দেখা যাবে এই অঙ্কগুলি তোমাদের জন্য অনেক সহজ হবে। তোমরা এই চ্যাপ্টারটি নতুনভাবে অনুশীলন করতে শুরু করবে, টেনে গিয়ে হয়তো আমরা আবারও বলবো, তখন তোমরা এটা একটু জটিলতা, কারো কাছে এই চ্যাপ্টারগুলো একটু জটিল, আর কোনোভাবেই জটিল হবে না ইনশাআল্লাহ। তোমরা সূত্রগুলি মনে রাখবা, আর প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত অনুশীলন করবা তত বেশি ভালো বুঝবা। তাহলে থাকুক না আজকে পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে। আগামী দিনও কিন্তু আমাদের ক্লাস আছে, তাই এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।